শুভ টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম। আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের যে বাক্য অধ্যায়টি রয়েছে সেই বাক্য অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে আসলাম। প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে বাক্য কি, বাক্যর ব্যুৎপত্তি, বাক্যের সংজ্ঞা এবং বাক্যের যে শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে এবং বাক্যের উপাদান বা অংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসটি তোমরা দেখে নেবে। আর ক্লাসটি দেখার সময় অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে সেই ক্লাসে নোট ডাউন কিন্তু করে রাখবে। পরবর্তীতে যখন তোমরা পড়তে বসবে তখন পড়ার সময় তোমাদের অনেক সুবিধা হবে যদি তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। তাহলে আজকের ক্লাসে আমরা জানবো এই বাক্যর যে পদক্রমের যে সূত্র, অর্থাৎ একটা বাক্য গঠন করতে গেলে কি সূত্র লাগে সেই সূত্রটা আমরা জানবো, উদাহরণ সহকারে আমরা জেনে নেব এবং সাথে আমরা জেনে নেব বাক্যের শ্রেণীবিভাগ। তাহলে চলো আমরা আজকে জেনে নিই। তোমাদের যদি এই ক্লাসটি উপকৃত হয় অবশ্যই শুভ টিচিং বাংলা চ্যানেলটিকে ভালোবেসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আমরা দেখে নিই এই বাক্য অধ্যায়ের যে দ্বিতীয় ক্লাসে আমরা জানবো কি বাক্যে যে পদক্রমের সূত্র রয়েছে সেই বাক্য পদক্রমের সূত্র আমরা জেনে নেব। বলা হচ্ছে যে বাংলা বাক্যে পদক্রম সম্পর্কে। পদক্রম বলতে কি পদ পরপর যে পদগুলো যে বসছে একটা বাক্যে সেই পদক্রম বলছে সেটাকে। সম্পর্কে আলোচনা প্রধানত শুরু হয়েছিল কার হাত ধরে? প্রথাগত বা ঐতিহ্যগত ব্যাকরণে। কোথায় এটা প্রথা শুরু হয়েছিল? পদ সম্পর্কে আলোচনা ব্যাকরণে শুরু হয়েছিল। ঐতিহ্যপন্থী বৈয়াকরণ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ যে বাংলা ব্যাকরণ গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থে কিন্তু পদক্রম সম্পর্কে যে বিস্তৃত আলোচনা করেছেন তাতে বাংলা বাক্যে পদক্রমের মূল সূত্রগুলি পাওয়া যায়। যদি বলা হয় এই বাক্যে যে পদক্রমের যে সূত্রটি রয়েছে সেটি কোন ব্যাকরণের হাত ধরে এসেছে তখন তোমরা বলতে পারো যে বৈয়াকরণ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে। এবার আমরা দেখে নেবো বাক্যে যে পদক্রমের যে সূত্র সেই সূত্রটা কি আছে সেটা আমরা দেখে নেবো। একটা বাক্য গঠন করতে গেলে যা সূত্র লাগে সেটা হচ্ছে কি কর্তা, কর্ম, ক্রিয়া। তাহলে বাংলা যদি একটা বাক্য গঠন করতে হয় তাহলে সেটা সূত্র প্রযোজ্য হয় কি কর্তা, কর্ম, ক্রিয়া। একটু উদাহরণ দেখো, রহিম ভাত খায়। এখানে দেখো একটি উদাহরণ নেওয়া হয়েছে রহিম। এই রহিম হচ্ছে এখানে কর্তা, ভাত কর্ম, খায় হচ্ছে ক্রিয়াপদ। তাই এটি হচ্ছে কি কর্তা, কর্ম, ক্রিয়াপদের দ্বারা তৈরি একটি বাক্য। এবার আমরা দেখে নেব এখানে একটা জিনিস আমরা জেনে নেব যে দেখো খাই বানানে আমরা অন্তস্থ দিয়েছি। আচ্ছা, তোমাদের মনে কি এই প্রশ্নটা জাগে যে খাই বানান কোথাও হর্ষিকার দিই বা কোথাও অন্তস্থ দিই, সেটা কেন দিই বা কোথায় দেওয়াটা উচিত এটা আমরা কিন্তু জেনে নেব। ধরো যদি উত্তম পুরুষের কর্তা, উত্তম পুরুষের কর্তা কি থাকে? উত্তম পুরুষের কর্তা হচ্ছে আমি। যদি কোনো বাক্যে যদি উত্তম পুরুষ ব্যবহৃত হয় অর্থাৎ আমি ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু খাই বানানে হর্ষইকার হবে। কি হবে? খাই বানানে হর্ষিকার। খায়, যায়, পায় এগুলোতে হর্ষিকার হবে। কিরকম? ধরে নাও এই রহিম ভাত খায় এই উদাহরণটি যদি আমরা নিই, আমি ভাত খাই, তাহলে এক্ষেত্রে কিন্তু খাই বানানটা হর্ষিকার ব্যবহৃত হবে। আর তাহলে অন্তস্থ কোথায় কোন পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? অন্তস্থটা কিন্তু প্রথম পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। কোন পুরুষ? প্রথম পুরুষ। আচ্ছা, প্রথম পুরুষ কোনগুলো? প্রথম পুরুষ হচ্ছে কোনো নাম যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু প্রথম পুরুষ হয়। যে কোনো নাম হতে পারে, রহিম, শ্যাম, যদু, মধু, আহ, যে কোনো নাম হতে পারে সেক্ষেত্রে কিন্তু খায় বানানে অন্তস্থ হবে। খায়, যায়, পায় এক্ষেত্রে কিন্তু অন্তস্থ হবে। আশা করি বোঝা গেল যে কোথায় অন্তস্থ ব্যবহৃত হয় আর কোথায় হর্ষইকার ব্যবহৃত হয়। অন্তস্থ ব্যবহৃত হয় প্রথম পুরুষের ক্ষেত্রে, আর প্রথম পুরুষ হচ্ছে যে কোনো নাম, আর উত্তম পুরুষের ক্ষেত্রে হচ্ছে আমি, এক্ষেত্রে কিন্তু হর্ষইকার ব্যবহৃত হয়। আশা করি এটা ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমরা জেনে নিলাম বাক্যের পদক্রমের সূত্র। এবার আমরা জেনে নেব বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। বাংলা বাক্যকে দুটি দিক দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ বাংলা বাক্যের দুটি রূপ রয়েছে। যদি বলা হয় বাংলা বাক্যকে কটি দিক দিয়ে ভাগ করা যায় বা বাংলা বাক্যের কটি রূপ রয়েছে তাহলে তোমরা বলবে বাক্যের দুটি রূপ রয়েছে, গঠনগত রূপ, অর্থগত রূপ। তার মানে বাক্যকে কিন্তু দুটি দিক দিয়ে ভাগ করা যায়। একটা হচ্ছে গঠনগত রূপ দিয়ে ভাগ করা যায় আর একটি হচ্ছে অর্থগত রূপ দিয়ে ভাগ করা যায়। এবার আমরা দেখে নেব এই গঠনগত রূপ বা শ্রেণীবিভাগ। গঠন অনুসারে বাংলা বাক্য প্রধানত তিন প্রকার। যদি বলা হয় গঠন অনুসারে বাংলা বাক্য প্রধানত কত প্রকার তখন তোমরা বলবে
গঠন অনুসারে বাংলা বাক্য প্রধানত 3 প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। যদি প্রশ্নে প্রধানত উল্লেখ করে তাহলে অবশ্যই তোমরা বলবে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। মানে প্রধানত হচ্ছে 3 প্রকার গঠন অনুসারে। আর যদি বলা হয় গঠনগত দিক দিয়ে বাক্য মোট কত প্রকার, তাহলে তখন তোমরা বলবে 4 প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এবং মিশ্র বাক্য। প্রশ্ন যদি হয় গঠনগত দিক থেকে বাক্য মোট কয় প্রকার, তাহলে তোমরা বলবে 4 প্রকার। যদি বলা হয় গঠনগত দিক থেকে বাক্য প্রধানত কয় প্রকার, তখন তোমরা বলবে 3 প্রকার। আশা করি বোঝা গেল। আচ্ছা, যদি প্রশ্ন এরকম হয় যে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, তখন কি লিখবো? তখন অবশ্যই কিন্তু আমরা 4 প্রকার লিখবো। যদি বলা হয় গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, তখন আমরা 4 প্রকার লিখবো। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখে নেব বাক্যের অর্থগত রূপ বা শ্রেণীবিভাগ। অর্থানুসারে বা ভঙ্গিগত দিক থেকে বাংলা বাক্য প্রধানত 7 প্রকার। কি কি? দেখে নাও। অর্থগত দিক থেকে বাক্য হচ্ছে 7 প্রকার। কি কি রয়েছে? প্রথম হচ্ছে নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য। এই ছিল বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। তাহলে অর্থগত শ্রেণীবিভাগ আমরা 7টি প্রকারভেদ আমরা জেনে নিলাম। এই ছিল বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি যেই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা কিরকম আলোচনা চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের মত অনুযায়ী আমি কিন্তু ক্লাসগুলো দিয়ে দেবো। তাই অবশ্যই তোমাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।